অভ্রর গাড়ির জন্য প্রবেশদ্বার খোলা হয়। এঙ্গেজমেন্টের সম্পূর্ণ ব্যবস্থা করা হচ্ছে অভ্রদের বাসায়। আজ 2 দিন ধরে তাকে কল দেবার পর তার আসার সময় হলো। ভেতরে ঢুকতে দাদিজানের ক্রোধের শিকার হয় সে। নিজের বিয়ের অনুষ্ঠানে কেউ মেহমানদের আসার সময় আসে? তোর কি মাথায় বুদ্ধিশুদ্ধি আছে? তোর এঙ্গেজমেন্টের সকল ভার সামলেছে সভ্য, তোর ছোট ভাই, আর তুই মেহমানদের আসার সময় আসলি। তবে অভ্রকে দেখে মনে হয়নি সে কথাটা গায়ে মাখল। সে বেখালি আচরণ ছাড়ল না, বলল, দাদিজান, তোমার বকার সেশন শেষ হলে আমি উপরে যেতে পারি? আমার দাদাজানের সাথে কিছু কথা আছে। দাদিজান বলে, আমার কথা তো শুনে যাও, শেষ হয়নি। তোমার মেয়ে পছন্দ তো? পছন্দ অপছন্দ দিয়ে কিছুই যায় আসে না আমার, নিজের কাজ হলেই হলো, বলে সেই সিঁড়ি দিয়ে উঠতে শুরু করে। তখনই হঠাৎ তার সামনে এসে পড়ে সুরভি। সেও নামছিল সিঁড়ি দিয়ে। দুজন একে অপরকে দেখতেই থমকে যায়। অভ্র পা থেকে মাথা পর্যন্ত দেখে সুরভিকে। সাদা রঙের লেহেঙ্গায় সোনালি রঙের কাজ, কুন্দনের ছোট কানের দুল পড়েছে সে, সাথে হালকা সাজ। তাকে দেখে অভ্র আর চোখ সরাতে পারল না। চোখ দুটো বড় বড় করে তাকিয়ে রইল। আচ্ছা, এক মুহূর্তের জন্য কি তার হৃৎপিণ্ড স্পন্দিত হতে ভুলে গেছে? সুরভি তাকে দেখে সিঁড়ি দিয়ে না নেমে পিছনের পথে হাঁটা শুরু করে। অভ্র যায় তার পিছনে। আমাকে দেখে পালাচ্ছ? কেবল আপনার সাথে কথা বলার ইচ্ছে নেই? বাহ, আমার এঙ্গেজমেন্টে এসেছ, আমার সাথে কথা না বলেই চলে যাবে? আমার এখানে কেবল ইনারার জন্য আসা। জ্বর কমেছে তোমার? আপনার থেকে মতলব? আবার ওইভাবে কথা বলছো আমার সাথে? শিক্ষা হয়নি এখনো, তাই না? সুরভি থেমে যায়। অভ্রর দিকে তাকে হাত জোর করে বলে, দেখুন মিস্টার অভ্র, আপনার সাথে আমার কোনো ধরনের শত্রুতা নেই। আপনি নিজের জীবনে খুশি থাকুন, আমি আমার জীবনে সুখে থাকি। একে অপরের জীবনে দখল না দেই। আমি আপনার সাথে আর কোনো কথা বলতে চাই না, ঠিক আছে? অভ্র কোনো উত্তর দেবার পূর্বেই দাদিজান এসে পড়ে সেখানে। অভ্র, কখন এলে? অভ্র কোনো কিছু উত্তর দেওয়ার পূর্বেই দাদাজান এসে পড়ে সেখানে। অভ্র, কখন এলে? দুজনের দৃষ্টি যে আটকায় দাদাজানের ওপর। সুরভি সুযোগ পেয়ে বলে, আপনারা কথা বলুন, আমি আসি। সে যেতে নিলেই দাদাজান ডাক দেয় তাকে, সুরভি, একটু ইনারাকে বলো তো অভ্রর শেরওয়ানিটা দিয়ে যেতে, ওর কাছেই যত্নে রাখা। জি দাদাজান, বিনয়ের ভঙ্গিতে বলল সুরভি। সুরভি যাওয়ার পর অভ্র দাদাজানের কাছে আসে। আপনার সাথে কথা ছিল, আমার ফান্ডের ব্যবস্থাটা হয়েছে, সে কথা পরে আমার রুমে আসো। দাদাজান নিজের রুমের দিকে হাঁটতে শুরু করে। অভ্র হাঁটে তার পাশেই। কিন্তু দাদাজান, আপনি কিন্তু ওয়াদা করেছিলেন, মনে রাখবেন। তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? আগে বিয়েটা সেরে নাও, এই মুহূর্তগুলো অনুভব করো। এসব মুহূর্ত আর ফিরে আসবে না। আমার এসব মুহূর্ত ফেরত লাগবেও না। আমার যা লাগবে আপনি জানেন। জান তো বাবা, পেয়ে যাবে। সে পিছন ফিরে একবার সুরভিকে দেখে বলে, মেয়েটাকে তোমার দাদিজান খুব পছন্দ করেছিল তোমার জন্য। কাকে? ওই যে ইনারার বান্ধবী সুরভি। আমাদের সকলেরও ভালো লেগেছে। তখন তো ওর বিয়ে ঠিক ছিল, এখন নাকি ভেঙে গেছে। আগে এমনটা হলে আমি তোমাকে ওর সাথে বিয়ে করতে বলতাম। অভ্র সেখানেই থেমে যায়। আপনি আমাকে সুরভির সাথে বিয়ে করতে বলতেন? ওর সাথে বিয়ে করলে ফান্ডিং দিতেন আপনি? যা হবার নয় তা জিজ্ঞেস করছো কেন? মানে আপনি দিতেন, তাই তো? হ্যাঁ, আমাদের তো তোমাকে বিয়ে করার থেকে মতলব কেবল। দাদাজান, আপনি রুমে যে বসেন, আমি এখনই আসছি। কোথায় যাচ্ছ? আসছি, কিছু মিনিটে আসছি। অভ্র দ্রুত যায় সভ্যর রুমের দিকে। সুরভি সেখানে ইনারার সাথে দেখা করে তার শেরওয়ানি আনতে গেছে। রুমে যেয়ে দেখে সেখানে আর কেউ নেই। সুরভি আলমিরা থেকে তার শেরওয়ানি বের করছে। তাকে একা দেখে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয় অভ্র। হঠাৎ শব্দ শুনে সুরভি তাকায় দরজার দিকে। অভ্রকে এভাবে দরজা বন্ধ করতে দেখে সে আঁতকে ওঠে। কি করছেন আপনি? দরজা লাগাচ্ছেন কেন? তোমার সাথে আমার কথা আছে। কথা থাকলে কথা বলবেন, কিন্তু দরজা লাগানোর কি দরকার? কারণ তুমি কম বোঝো, না বুঝে চিল্লাচিল্লি শুরু করে দাও। আপনি দরজা খুলুন, না হলে আমি আসলেই চিল্লাবো। সে চিৎকার করতে চাইলেই অভ্র তার কাছে এসে তার মুখ চেপে ধরে। সুরভি অবাক হয়ে তাকায় তার দিকে।
কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। তার পিঠে হাত অনুভব করে অভ্রর, কিন্তু তার খুব অস্বস্তি লাগছে। ভয়ে তার জান গলায় আটকে আসছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে অসহায় দৃষ্টিতে তাকায় অভ্রর দিকে, চোখে চোখ পড়ে, হয় মিষ্টি নয়নবন্ধন। দেখো, লক্ষ্মী মেয়ের মতো আমার কথা চুপচাপ শোনো, তারপর যা বলার বলবে। সুরভি, আমাকে বিয়ে করবে তুমি? কথাগুলো শুনে কিছু সময়ের জন্য সুরভি বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকে অভ্রর দিকে। সে কি বাজে এক স্বপ্ন দেখছে, নাকি অভ্র টিটকারি করছে তার সাথে? এটি কি রসিকতার বিষয়? সে রেগেমেগে অভ্রর হাত ধরে তার মুখ থেকে সরায় হাত। আপনার মাথায় সমস্যা হয়েছে বুঝলেন? মশকরা হলেও এমন বাজে মশকরা করার সময় না এখন। কিছু মুহূর্ত পরে আপনার এঙ্গেজমেন্ট, আর আমার সাথে এসেছেন ফাজলামো করতে। বলে সুরভি বিরক্তিভাব প্রকাশ করে সেখান থেকে চলে যেতে নেয় অভ্রর পাশ কাটিয়ে। আর অভ্র তার বাহু ধরে নেয়। সুরভি বিরক্তির সীমা বাড়ে, শেষ পর্যায়ে চলে যায়। কিসে আপনার? আজ আমার সাথে এঙ্গেজমেন্টটা করো, আমি সিরিয়াসলি বলছি। আপনি পাগল, মাথা খারাপ আপনার। অন্য এক মেয়ের সাথে আপনার এঙ্গেজমেন্ট হতে যাচ্ছে আজ, আর আপনি আমাকে বলেছেন যে হ্যাঁ তুমি, আমি তোমার সাথে এঙ্গেজমেন্ট করতে চাই। কিন্তু কেন? এমনিতেই। এমনিতেই মানে কি? সুরভি এই লোকটার ভাবসাব দেখে অবাক না হয়ে পারে না। মানে দাদাজান বলল তারা চাইছিল তোমার সাথে আমার বিয়ে হোক, কিন্তু তোমার বিয়ে অন্য ছেলের সাথে ফিক্সড ছিল তখন, এখন নেই। বলে অভ্র তার বাহু ছেড়ে যেয়ে বসে বিছানাতে, পায়ের ওপর পা তুলে। ছোট্ট এক নিঃশ্বাস ফেলে আবারও তাকালো সুরভির দিকে। ভারী বেখালি কণ্ঠে বলল, দেখো, এক ময়দানে দুই তলোয়ার থাকলে লড়াই তো হবেই। ওর বুদ্ধি অনেক, সাথে ক্ষমতাও আছে, তাই বিয়ের পর আমি ওকে নিয়ন্ত্রণ করতে পারবো না। তার ভাবসাব দেখে হতভম্ব হয়ে যায় সুরভি। মানে আমি গাধা? ভালোই হলো নিজের তো নিজের ব্যাপারে জানো। ভালোই হলো নিজেই তো নিজের ব্যাপারে জানো। আমার তাহলে আর প্রশংসা করার দরকার নেই। ক্রোধে চোখ দিয়ে অগ্নিশিখা বের হওয়ার উপক্রম হলো সুরভির। আপনি একটা শয়তান। না, আপনাকে শয়তান বললে শয়তানেরও ইনসাল্ট হবে। আপনার সাথে বিয়ে করব আমি? অসম্ভব। আমি মরে গেলেও আপনার মতো ব্যক্তির সাথে বিয়ে করব না। উফ, এত প্রশংসা হজম হবে আমার? সে উঠে সুরভির সামনে যেয়ে দাঁড়ায়। তার দৃষ্টি কেমন শীতল। সে এক আঙ্গুল দিয়ে সুরভির কপালের চুল সরাতে চাইলে মেয়েটি পিছিয়ে সরে যায়। তাচ্ছিল্য হাসে অভ্র, বলে, ঘণ্টা খানিকের মাঝে আমার পরিবার তোমার সাথে আমার বিয়ের প্রস্তাব দিবে, আর তুমি হ্যাঁ বলবে। কল্পনা করুন কেবল। আহা, কল্পনা তুমি করো, যদি তোমার এক বেয়াদবিতে আমি তোমাকে আমার সামনে হাঁটু করে মাফ চাওয়াতে পারি, তাহলে আমার কথা না মানলে কি করতে পারবো? ভালো মেয়ের মতো হ্যাঁ বলে দিও কেমন? অভ্র সুরভির গাল টেনে হুমকি সুরে বলে। সুরভি চটে ওঠে, রাগের দাঁত কিরমির করে বলে, শুনে নিন, আমার বাবার কাছে তার ছেলেমেয়ে সবচেয়ে দামি। পৃথিবীর সব কিছু একদিকে আর তার ছেলেমেয়ে আরেক দিকে। তাই আপনার আগের খেলা এখানে চলবে না। আপনার কি মনে হয় বিয়ে পুতুল খেলা? এটা সারা জীবনের বন্ধন। বাবা যদি জানে আমি তার জন্য আমার সারা জীবন নষ্ট করছি, সে এমনিতেই মরে যাবে। তাই দয়া করে আমাকে মাফ করুন। অভ্র বিরক্তির দৃষ্টিতে তাকালো তার দিকে। আমি কবে বললাম বিয়ে করতে? বলেছি বাগদানের কথা। সিম্পল। আমি দাদাজান থেকে আমার মতলবের কাজটা বের করা পর্যন্ত আমার সাথে থাকো, কাজের শেষে তুমি তোমার রাস্তায় আর আমি আমার। এতে আমার কোনো লাভ নেই, তাই মাফ করবেন। সুরভি যেতে নিলে আবারও অভ্র তার সামনে এসে দাঁড়ায়। কে বলেছে তোমার মতলব নেই? তোমার পরিবারের জন্য অনেক ভালো সুযোগ আসতে পারে। তোমার সম্পর্ক ভাঙার পর নিশ্চয়ই তোমার পরিবার ছেলে খুঁজবে, আর আমি নিশ্চিত তুমি এখন বিয়ের জন্য মোটেও রেডি না। এই নাটকে অন্তত কিছু বছর বিয়ে এড়াতে পারবে। এছাড়া তুমি তোমার জবে ফিরে পাবে, আরও উঁচু পদবিতে যেতে পারবে। এখন এটা বলো না, আহনাফের ওপর তুমি কোনো প্রতিশোধ নিতে চাও না? সুরভি আমতা আমতা করে বলল, আমার এমন কোনো ভাবনা নেই। ও সুইট হার্ট, তুমি মিথ্যাও বলতে পারো না। হাউ সুইট। সুরভি বিরক্তি নিয়ে তাকায় অভ্রর দিকে, কিন্তু আবার চিন্তায় পড়ল। প্রস্তাবটা নিতান্ত খারাপ না। গভীর ভাবনায় ডুবল। অভ্র তার দিকে একটুখানি ঝুঁকে আবার বলতে থাকলো, ভাবো ভাবো, এই সুযোগ আর পাবে না। না না, এটা সম্ভব না। ইনারা জানলে আমাকে খুন করে ফেলবে।
প্রায় চিৎকার করে ওঠে সুরভি। অভ্র তার বুকে হাত রেখে বলে, এই মেয়ে আসতে, এভাবে কেউ চিৎকার করে? আমার তো হার্টে মিনি অ্যাটাক আসতো এখনই। আর ইনারা জানবে না, এই গ্যারান্টি আমার। আমার কথায় বিশ্বাস রাখো। হ্যাঁ, আপনার কূটনামি বুদ্ধির ওপর আমার ভরসা তো আছে, কিন্তু আবার কি হলো? বিরক্তি বোধ বাড়ে অভ্রর। মায়ের কি হবে? ও আমার কাছে এক শর্তের বিনিময়ে বিয়ে করত। আমি বিয়ে ছাড়া ওর শর্ত পূরণ করে দেব। এতে ওরই লাভ। তুমি ওর উপকারই করছো। উপকার তো করছি, আপনার মতো মানুষের সাথে বিয়ে না হলে ওর জীবনটাই বেঁচে যাবে। এই মেয়ে, এর মানে কি? আচ্ছা, আমি রাজি, আপনার থেকে পিছু ছাড়াতে পারবো। এর থেকে বড় আর কিছুই হয় না। আর আমার পদোন্নতির প্রয়োজন নেই, আমাকে জবটা ফিরিয়ে দিলেই হবে। কিন্তু আমারও এক শর্ত আছে, আমাদের বিয়েটা হবে না কোনো মতে, মাথায় থাকে যেন। পৃথিবীর শেষ পুরুষ হলেও আমি আপনাকে বিয়ে করতে চাই না। উফ জান, আমি তো মরে যাচ্ছি তোমাকে বিয়ে করার জন্য। অভ্র সুরভির দিকে খানিকটা ঝুঁকে বলল। সুরভি পিছিয়ে যায়, মুখ বানিয়ে বলে, দ্বিতীয় শর্ত, আমার কাছে আসবেন না। তোমার কাছে আসার জন্য আমি যেন মরে যাচ্ছি। তোমার সাথে অযথা কথা বলে নষ্ট করার ইচ্ছা আমার নেই সময়। আর আমি যে বাইরের দিকটা সামলাই, বলে অভ্র চলে যায়। সুরভি তার যা দেখে মুখ বানায়, বলে, এভাবে বলল যেন আমি ডেকেছি। আচ্ছা, আমি এখানে কেন এসেছিলাম যেন? যা, এই রাক্ষসটার চক্রে ভুলে গেছি। অনুষ্ঠানে মেহমানদের ভিড় জমতে শুরু করে। মায়ার পরিবারও আসে সেখানে। সকলে তাদের স্বাগত করার জন্য এগিয়ে আসে। এই প্রথম মায়া সবাইকে দেখছে, এমনকি দাদাজান ছাড়া কেউ তাকেও সামনাসামনি দেখেনি। ছবিতে দেখে এত খুশি না হলেও সামনাসামনি মায়াকে দেখে দাদিজানের ভাল লাগে। দেখতে বেশ সুন্দরী, ইনারার মতো ওর মুখেও একটা পুতুল পুতুল ভাব আছে, তবুও কেমন তীক্ষ্ণ ধারালো প্রভাবও বিদ্যমান। মায়া সালাম দিলে সে তার থুতনিতে হাত রেখে বলে, মাশাআল্লাহ, দেখতে তো ভীষণ সুন্দর তুমি, একটু হাসো, আরও সুন্দর লাগবে। সভ্যর মাও কথায় সম্মতি দিলেন। হাসি হাসি মুখে বললেন, আসলে হাসলে তোমার এই সৌন্দর্য হাজার গুণ বেড়ে যাবে। এর মাঝে কথা ঢুকালেন ফুপি। এত প্রশংসার কি আছে? মেকআপের গোডাউন মেখে আসলে সুন্দর তো লাগবেই। কথাটা শুনে মায়া আর চোখে তাকালো ফুপির দিকে। কি তীক্ষ্ণ দৃষ্টি! দৃষ্টি দেখো কেমন ভয় লাগতে শুরু করলো ফুপির। সে এক ঢোক গিলে বলল, এভাবে কি দেখছ? দেখছি আর ভাবছি যে আপনিও তো মেকআপের গোডাউন মেখে এসেছেন, তাও সুন্দর লাগছে না কেন? ও হ্যাঁ, চেহারাও সুন্দর থাকা লাগে। কথাটা শুনে থতমত খেয়ে গেল ফুপি। সে হতভম্ব হয়ে চিকন সুরে বলে, কি বেয়াদব মেয়ে দেখেছ, এখনো বিয়ে হয়নি, এঙ্গেজমেন্টের জন্য এসে ছেলেপক্ষদের লোকেদের অপমান করেছে। যে যেমন ভাষা বোঝে আমি তার সাথেই সে ভাষাতেই কথা বলি। মায়ের বাবা এবার ধমক দিল মেয়েকে, মায়া চুপ করো, উনি তোমার বড়, এখনই ক্ষমা চাও। মায়া তাকেও তোয়াক্কা করলো না। সে বলল, আমার একটা জরুরি ফোন কল করতে হবে, আমি আসি। ফুপি আবারও সভ্যর মাকে বলল, ভাবি, একটা থেকে একটা বউ পেয়েছেন বটে, দুই বউয়ের মুখে যা আসে তাই বলে, একজনও বড়দের সম্মান কিভাবে করে জানি না। আহা ফুপি, আপনি কত ভালোবাসেন আমাকে। আমি অনুপস্থিত থাকা সত্ত্বেও আমাকে মনে করছেন, হাউ সুইট। ফুপি পিছু ফিরে দেখে ইনারা আসছে। তিনি বিরক্ত হয়ে বলে, হ্যাঁ মনে করব না, তোমার আরেক কপি আসছে তো এ ঘরে। দুইজন একরকম, এ বাড়িতে আমার আর আশা লাগবে না, আসলে তো দুইজনে মিলে আমার 24টা বাজিয়ে দিবে। মায়া ফোনে নাম্বার ডায়াল করতে করতে যাচ্ছিল, পিছু না ফিরেই সে বলল, একই রক্ত, এক তো হবই। কথাটা শুনে হকচকিয়ে যায় ইনারা, অবাক হয়ে তাকায় মায়ের দিকে। দাদাজান বলে, ইনারা তোমাকে জানাতাম, তোমার বাবার চাচাতো ভাই হলো মায়ের বাবা। আমিও 2 দিন আগেই জেনেছি, ভাবলাম একেবারে পরিচয় করাবো। কথাটা শুনে চোখ জলজল করে ওঠে ইনারার। সে এগিয়ে এগিয়ে যে দাঁড়ায় মায়ের বাবার কাছে, হাসি মুখে জিজ্ঞেস করে, সত্যি আপনি আমার আত্মীয়? আমি কত খুশি বোঝাতে পারবো না। আমি আমার কোনো আত্মীয়ের সাথে আগে দেখা করিনি তো, আর আপনি তো আমার চাচা হন, তাই না? মায়ের বাবার মুখে হয়তো এমন হাসি ছিল না, মনে হচ্ছিল জোর করে তার সাথে কথাটা বলছে। দেখা হয়ে ভালো লাগলো, এতটুকুই। তারপর সে দাদাজানের দিকে ফিরে তাকালেন, আঙ্কেল, আপনার সাথে কিছু কথা ছিল, বলতে পারি?
অবশ্যই তিনি চলে গেলেন দাদাজানের সাথে, পিছনে চলল মায়ার ভাইও। মায়ার মা ইনারার হাত ধরে বলল, তুমি ওনার কথায় খারাপ মনে করো না। আসলে অনেক বছর পূর্ব হতে দুই পরিবারের মাঝে ঝগড়া বিবাদ চলছে, একে অপরের খোঁজও নেয় না। আমরা জানতামও না যে ইমতিয়াজ ভাইয়ের এত সুন্দর একটা মেয়ে আছে। এই কথায় ইনারা একটু হাসে। মায়ের কথা শুনে স্বস্তি পায়। তার পাশ থেকে মিতা লাফ দিয়ে সামনে এসে বলে, আরে মা, শুধু সুন্দর? উফ, ইনারা আপুর মতো সুন্দর মেয়ে জীবনে দেখেছ তুমি? কি চোখ, কি হাসি, কি সুন্দর দেখতে, আর কি অ্যাক্টিং করে! উফ, আল্লাহ আমার মন ঘায়ল করে দেয়। সে দৌড়ে এসে ইনারার সামনে দাঁড়ায়, বলে, এজন্যই তো প্রথম ছবি থেকে আমি আপনার বিগ ফ্যান। আমি না আপনার নামে 2টা ফ্যান পেজও চালাই, একটা কেবল আপনার, আর একটা আপনার এবং সভ্রা নামে। ইনারা হাসে। সভ্রা, ইন্টারেস্টিং, থ্যাংক ইউ সো মাচ। ফলো তো করতে হবে, সভ্যকে দিয়েও ফলো করাবো। খুশি নিয়ন্ত্রণে রাখার ব্যর্থ চেষ্টায় জুটেছে মিতা। খুশি ধরতে না পেরে লাফিয়ে জিজ্ঞেস করে, আমি কি আপনার সাথে হাত মিলাতে পারি? আমার অনেক দিনের স্বপ্ন। সে হাত বাড়ালে ইনারা তা এড়িয়ে যায়, সোজা জড়িয়ে ধরে বলে, তোমার মতো কিউট ছোট বোন পাও আমার অনেক ভাগ্যের স্বপ্ন। ফোনের দিকে তাকিয়ে হাঁটছিল মায়া, কাউকে কল করছিল বোধহয়, এই কারণে তার দৃষ্টি সামনের দিকে ছিল না। এ কারণে হঠাৎ কারোর সাথে ধাক্কা খায় সে, চমকে উঠে পিছিয়ে বলে, আই এম সো সরি। সামনে তাকে দেখতে পায় ওয়াহেদকে। তাকে দেখতে মায়ের চোখে মুখে বিরক্তি ভেসে ওঠে। এই পৃথিবীতে সে শেষ মানুষ হলেও তার চেহারা দেখতে চায় না। বিষয়টা অদ্ভুত। একসময় তাকে দেখার জন্য, যার সাথে সময় কাটানোর জন্য সে সুযোগ খুঁজত, আজ তার থেকে দূরে থাকার বাহানা খোঁজে। সময়কে অদ্ভুত, মানুষকে বদলে দেয়, সাথে সম্পর্ক। মায়া চুপচাপ পাশ কাটিয়ে যেতে নেয়, কিন্তু ওয়াহেদ কি তাকে এত সহজে যেতে দিবে? সে দাঁড়ায় মায়ের সামনে, বলে, নিজের ধ্যান রাখতে পারিস না? ফোনে তাকে হাঁটার ফলে কোনো দুর্ঘটনা ঘটলে? মায়া তার কথা এড়িয়ে যায়, উত্তর দেয় না। উত্তর না পাওয়া সত্ত্বেও ওয়াহিদ আবারও বলে, আমি জানি মিষ্টি, তুই আমার মুখও দেখতে চাস না, কিন্তু আমি আবারও বলছি, অভ্রর সাথে তোর বিয়েটা করাটা বোকামি। তোকে ওর সাথে বিয়ে দিচ্ছে কোম্পানির উন্নতির জন্য, নিজেদের স্বার্থপরতার জন্য তোকে ব্যবহার করছে। মায়া এবার তাকায় তার দিকে। মায়া হাত আড়াআড়ি ভাঁজ করে বলে, এতে তো আপনারও লাভ, কোম্পানির লাভ মানে আপনার লাভ। তাহলে আপনি আমাকে মানা করছেন কেন? তুই জানিস মিষ্টি, সব কিছুর আগে থেকে আমি তোকে নিয়ে ভাবি। হয়তো আমি কখনো তোকে ভালোবাসতে পারিনি, কিন্তু ভালোবাসা ছাড়াও অনেক সম্পর্ক হয়। তুই আমার জন্য সবচেয়ে বেশি স্পেশাল। তাচ্ছিল্য হাসে মায়া। এজন্য সেদিন যখন সবাই তোর জন্য আমার সম্মান নিয়ে কথা তুলেছিল, তুই চুপচাপ দাঁড়িয়ে শুনছিলি। দোষ তোর, ভালোবাসা তোর। আমার সাথে তো ভুল হয়েছিল, তাহলে সব কষ্ট আমার ভাগে এসে কেন পড়ল? আমি তো সম্পর্কে লয়াল ছিলাম, ধোঁকা দিয়েছিলি তুইও দিয়া। আমার 2 প্রিয় বন্ধু, তাহলে সব অপমান আমার কেন সহ্য করতে হলো? মিষ্টি, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমাকে কি একবার মাফ করা যায় না? আমরা বন্ধু হতে পারি না? না, আমরা কখনো বন্ধু হতে পারি না। আর আমি কখনো তোকে শত্রু ভাবতে পারি না। আমরা অচেনা হয়ে থাকতে পারি, হাজারো স্মৃতিসহ অচেনা 2টো মানুষ। নাও প্লিজ এক্সকিউজ মি। আমার বন্ধুরা আসবে, তাদের নিতে যাচ্ছি। আর আমি তোর বন্ধু না? আমি কি তোর কিছুই হই না? বন্ধুত্ব মানেটাই তুই জানিস না। না তুই আমার বন্ধুত্বের যোগ্য, আর না ভালোবাসার। 2 সম্পর্কই একতরফা ছিল। মায়া এক নজর তার দিকে তাকালো, এরপর তাকে এড়িয়ে সামনে এগোলো। 2 কদম এগোতেই তার সামনে দাঁড়ালো জোহান। সে জোরপূর্বক হেসে বলল, তোমার মাথা গরম মনে হচ্ছে, কোল্ড ড্রিঙ্ক লাগবে? তাকে দেখে মায়ের মাথা আরও গরম হয়ে যায়। সে দাঁতে দাঁত ঘেঁষে বলে, সে কোল্ড ড্রিঙ্কসে চুবিয়ে তোমাকে ঠান্ডা করে দেব। আরে তোমার ঝগড়া হলে তোমার এক্স ফিয়ন্সের সাথে করো, ওর সাথে এত শান্ত গলায় কথা বললে, আর আমার ওপর চড়তেছ কেন? তো তুমি এলাকার কিছু কান লাগানো আন্টিদের মতো আমার সব কথায় কান লাগাও কেন? আরে যাও, আমার তোমার লাইফে 2 পয়সা ইন্টারেস্ট নেই, স্টুপিড। মায়া বিরক্তি হয়ে যাওয়ার পর জোহান বিড়বিড় করে বলে, রাক্ষসী। সে সামনে তাকিয়ে দেখে ওয়াহিদও তার দিকে কক্ষাপাল দৃষ্টিতে তাকিয়ে আছে। সে বিড়বিড় করে বলে, ভাই, আমি আবার কি করলাম? এত বিখ্যাত গায়ক,
আমি তাও কেউ ইজ্জত দেয় না। ইনারা মিতার সাথে সেদিকে আসছিল। তাকে দেখে জোহান খানিকটা অপ্রস্তুত হয়ে যায়। একবার ভাবে এখান থেকেই চলে যাবে, পরে আবার কি ভেবে গেল না। ইনারা সামনে থেকে এসে তাকে জিজ্ঞেস করলো, কেমন আছে জোহান? ভালোই। শুনলাম তুমি নাকি অনেক বড় হিস্টোরিক্যাল প্রজেক্টের জন্য সাইন করেছ, তাও মেন লিডে। জাস্ট ওয়াও, এত কম সময়ে এত সফলতা অনেক বড় ব্যাপার। বাট আমি কিন্তু তোমার গানের অপেক্ষা করছি। যত যাই হোক, তুমি কিন্তু আমার সর্বপ্রথম ফেভারিট গায়ক ছিলে। এ কথা আবার সভ্যকে বলো না কিছু, জ্বলে ভুনে ছাই হয়ে যাবে। দুজনেই হাসে। পরিস্থিতি স্বাভাবিকই থাকে। ইনারা মিতাকে পরিচয় করিয়ে বলে, ও আমার চাচাতো বোন, তোমাদের পঞ্চেশ্বরের নাকি বিরাট বড় ভক্ত। তোমাকে দেখে পরিচয় করাতে নিয়ে আসলাম। মিতা জোহানের দিকে তাকে এক নিঃশ্বাসে বলে, আরে আমি তো বাচ্চাকাল থেকে আপনাদের গান শুনে বড় হয়েছি। বাচ্চাকাল বলতে এই 12-13 বছর। আপনি আর সভ্য তো আমার ফেভারিট, বলতে গেলে চাইল্ডহুড ক্রাশ। এখন সভ্য ভাই তো দুলাভাই হয়ে গেল, আর তার উপর লাইন পড়লে পাপ হবে। আপনার উপর কি আমি লাইন মারতে পারি? জোহান হাসে, উফ, এত সুন্দর মতো আর লাইন মারার কথা আর কেউ কখনো বলেনি। সে একবার ইনারার দিকে তাকে তার কথা পরিবর্তন করে বলে, এই কয়েক বছরে কেউ বলেনি? কয়েক বছর আগে একজন বলেছিল। ইনারা কথাটা ধরতে পেরে নিজের বাচ্চামার কথা ভেবেই লজ্জা পায়। তখন কতটা আজে বাজে বকত সে। মিতা আবারও বলে, জানেন, আমার বোনও আমি সারাদিন কেবল আপনাদের গান শুনতাম, আর আমার বোন তো আপনাদের গান থেকে নতুন লিরিক্স বানিয়ে গাইতো। তার গানের গলা চমৎকার। তাহলে তো তার সাথে দেখা করতে হয়। আজ এসেছে। সে না আসলে কিভাবে হয়? তারই তো এঙ্গেজমেন্ট। কিন্তু এঙ্গেজমেন্ট তো অভ্র এবং মায়ার। ওয়েট, ওই রাক্ষসী তোমার বোন? অসম্ভব, বলে সে জিহ্বায় কামড় দিল। ও সরি, ও তোমার বোন? আরে সরি কেন, ঠিকই বলছেন। আপি আজকাল যা মুখ করে রাখে তা রাক্ষসীর নানির মতো লাগে। তাই না বলো? আই মিন, ও তোমার আর ইনারার বোন কিভাবে হতে পারে? কোথায় তোমরা এত কিউট, সুইট, মিষ্টি করে কথা বলো, আর কোথায়ও সারাটাক্ষণ মুখটা এমন করে রাখে যেন সামনে কাউকে পেলেই চিবিয়ে খাবে। ইনারা দুইজনের কথা শুনে কিছুই বুঝতে পারে না। সে এখনও মায়ের সাথে কথা বলেনি, তাই খানিকটা অবাকই হয়। মানে তাকে দেখে বোঝা যায় যে সে একটু সিরিয়াস টাইপের, কিন্তু এত ভয়ানক হবে বুঝতে পারেনি। মিতা তার ধ্যান ভঙ্গ করে একটি ছেলেমেয়েকে দেখে বলে, সব তাদের দোষ। অতীতে আমার আপুর মতো হাসি খুশি মেয়ে আর একটাও ছিল না। সবচেয়ে খারাপ থেকে খারাপ পরিস্থিতিতেও আমার আপির মুখ থেকে হাসি যেত না। আমার সে আপির মুখে আজকাল হাসি থাকে না। এদের দুইজনের জন্য আমার আপি কত না কি করেছে, আর তারাই আমার আপিকে ধোঁকা দিল। বিশেষ করে ওয়াহিদ ভাইয়া, তাকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসত আপি, আর সে আমার আপুর জীবন শেষ করে দিয়েছে। ইনারা আর জোহানের ধ্যান তাদের দিকেই ছিল। জোহানের আসলেই খারাপ লাগে মায়ের জন্য। তার সকালের রাগটা ভেঙে যায়। তবে তার ধ্যান ভাঙে মিতার শব্দ করে কান্না করে ওঠায়। এমন ভ্যাভ্যা শব্দ শোনায় সে ভয় পেয়ে যায়, বাচ্চাদের মতো কান্নাকাটি। আর তুমি কাঁদছো কেন? জোহান আর ইনারা দুজনেই তাকে থামানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়, কিন্তু সে থামে না। এরই মাঝে দুইজন একে অপরের দিকে তাকায়। এই মুহূর্তে তাদের হাসি আসা উচিত না, কিন্তু এমন কান্না শুনে নিজেকে থামাতেও পারে না, ফিক করে হেসে দেয়। মায়া ফোনে কথা বলা শেষ হলে পুনরায় তার মায়ের কাছে যাচ্ছিল। এমন সময় কেউ তার হাত ধরে নেয়। সে পিছনে তাকিয়ে দেখে অভ্র। সে চোখ মুখ কুঁচকে বলে, এটা কোন ধরনের বেয়াদবি? অভ্র তার কানের এয়ারপড খুলে বলে, কতক্ষণ ধরে ডাকছি তোমায়, তুমি হেঁটেই যাচ্ছ। কথা আছে তোমার সাথে। কি কথা? এখানে বলা যাবে না, একটু আসো আমার সাথে। অভ্র মায়াকে নিয়ে বাগানের পিছনের দিকে যায়। সে বিভ্রান্তে ছিল, এত বড় কথা কিভাবে বলবে সে। একটা মেয়ের জন্য বিয়ে ভাঙার কথাটা অনেক বড়, কে জানে মায়ের প্রতিক্রিয়া কেমন হবে। মায়া বিরক্তির স্বরে বলে, এখন বলবেন কেন ডেকেছেন? আমার নষ্ট করার মতো এত সময় নেই। অভ্র আমতা আমতা করে বলে, আই নো এটা অনেক বড় কথা, তোমার কষ্ট লাগলে আমি অগ্রিম সরি বলছি, কিন্তু এটা আমার জন্য অনেক জরুরি। আপনার কথার জালে জনগণকে ভোটের সময় ভাসিয়েন। আমার এত পেঁচানো কথা পছন্দ না, যা বলার সোজা সাপটা বলুন। অভ্র গভীর নিঃশ্বাস ফেলে বলে, আমি এঙ্গেজমেন্টটা করতে চাচ্ছি না। কথাটা শুনে কপাল কুঁচকে যায় মায়ার। সে খেপে যাওয়া কণ্ঠে জিজ্ঞেস করে, ফাজলামো করছেন? বাহিরে এত মানুষ,
এবং আমাদের বিজনেস ডিলও আজ হবে। না এগোতে হলে বিয়ের জন্য হ্যাঁ বললেন কেন? আসলে আমি অন্য কাউকে পছন্দ করি। প্লিজ মায়া, আমার ব্যাপারটা বোঝো। মায়ের সন্দেহের দৃষ্টিতে তাকায়। এতদিন তো আপনার কেবল নিজের টাকার থেকে মতলব ছিল, এখন কি আকাশ থেকে ভালো লাগাটাও টপকে পড়ল? আসলে হয়েছে কি, অভ্র অন্যদিকে ফিরে ভাবে কি বলবে। অন্য কোনো মেয়ে হলে তাও বোঝানো যেত, এই মেয়ে যে চতুর, তাকে বোকা বানানোটা মুশকিল বটে। সে রাজি না হলে তার সব ভাবনায় পানি ঢেলে যাবে। অভ্র কিছুটা ভেবে বলে, আমি অস্ট্রেলিয়া থাকতে ওর সাথে যোগাযোগ হয়, কথা হয়, পছন্দ করি, কিন্তু হঠাৎ করে একটা ঘটনার পর সব যোগাযোগ বন্ধ হয়ে যায়। ওকে হারিয়ে ফেলি, অনেক বছর পর ওকে দেখতে পেয়েছি, তাই হারাতে চাই না। অভ্র কথাগুলো বলেও চিন্তায় পড়ে। মায়ের মন তো আর কোনো স্বাভাবিক মেয়ের মতো নরম নয়। ওকে যতটা দেখেছে, বুঝেছে, তাতে এই ভালো লাগা, ভালোবাসাতে মায়ের অন্তত কিছু যায় আসে না। আর মায়ের ইচ্ছা ছাড়া সেই বিয়ে ভাঙতেও পারবে না। সে নিজের বিয়েটা ভাঙতে গেলে সে নিজের লক্ষ্যে কখনো পৌঁছাতে পারবে না। অভ্র কথাগুলো বলেও চিন্তায় পড়ে। ঠিক আছে, মায়া বলে নির্দ্বিধায়। ঠিক আছে, বিস্মিত ছোঁয়া অভ্রর কণ্ঠে। হ্যাঁ, তুমি ওই মেয়েকে আসলে পছন্দ করলে আমি এই ড্রামার মাঝখানে থাকতে পারবো না। তোমরা যা করার করো, আমার কিছু যায় আসে না। কেবল এই বিজনেস ডিলটা যেন হয় এবং আমার শর্তগুলো যেন পূরণ হয়। তুমি এত সহজে রাজি হয়ে গেলে? ও হ্যালো, তোমার প্রেমে আমি হাবুডুবু খাচ্ছি না যে কান্নাকাটি করব। আর এসব বিয়ের ড্রামা থেকে মুক্তি পেয়েছি, কিন্তু আমার কথাগুলো যেন নড়চড় না হয়। হবে না, ওয়াদা রইল। ওয়াদা বিশ্বাস করতে হবে, তাও তোমার মতো নেতার। কন্ট্যাক্ট পাঠিয়ে দেব, সাইন করে দিও। পরে যদি সাইন না করো তাহলে করে দেব, না হয় আমি জানি আমার রক্ষে নেই। গুড। মায়া পিছনে ফিরে যেতে নিলে দেখে জোহান দাঁড়ানো, চোখ বড় বড় করে দেখছে তাদের। তার হাতে একটি সিগারেট। মায়াকে দেখে সে সিগারেটটা ফেলে দেয়, তারপর অনিচ্ছুক হাসি দেয়। তার কোম্পানির সাথে লেখা ছিল সিগারেট, মদ এসব গ্রহণ করা নিষিদ্ধ, তাই হাসিটি ভয়েরই বোঝা যায়। কিন্তু মায়া তাকে তোয়াক্কা না করে বাড়ির ভিতরে যাওয়ার জন্য রওনা দেয়। জোহানও তার পিছনে যায় তাকে বোঝানোর জন্য। ইনারা মিতার সাথে গল্প করার মাঝেই কেমন অস্থিরতা অনুভব করে। হঠাৎ তার মাথা ঘুরানি দেয়। মিতা তাকে সামনের চেয়ারে বসিয়ে পানি আনতে যায় তার জন্য। ইতিমধ্যে সভ্য এসে তার পাশের চেয়ারে বসে, তার কাঁধে হাত রেখে মশকরা করে বলে, কি ব্যাপার আজ মহারানী এত শান্ত হয়ে বসে আছে? সূর্য আজ পশ্চিম দিক থেকে উদয় হয়নি তো? তবে ইনারা শান্ত গলায় উত্তর দেয়, আমার শরীর ভালো লাগছে না। ভালো লাগছে না? সভ্য চিন্তিত হয়ে ইনারার মাথায় হাত রাখে এবং বলে, জ্বর নেই তো? তার শরীর খারাপ, আমরা ডাক্তারের কাছে যাচ্ছি। না, ঘরের সবাই অনেক খুশি, অনুষ্ঠানের মহল, তাই আমি কোনো ঝামেলা করতে চাই না। আর এত বড় কিছুই হয়নি যে আমার ডাক্তারের কাছে যেতে হবে। তাহলে তুমি আমার সাথে রুমে যাচ্ছ? একদম না, সবাই টেনশন করবে যে আমি চাই না এত খুশির মহলে টেনশন ভালো লাগে। তোমার কথা আমি মেনেছি, এখন আমার কথা তোমার মানতে হবে। বলে তাকে কোলে তুলে নেয়। ইনারা তো হতবাক, পার্টিতে সকলের সামনে এসব কি করছেন? সবাই কি ভাববে? ভাববে যে সাফাত ইসমাত সভ্য তার স্ত্রীকে কতটা ভালোবাসে। দেখুন মিস্টার অসভ্য, আমি লজ্জা পাচ্ছি, জ্বালাবেন না আমাকে, নামান তো। উফ, আমার বউকে লজ্জা পেলে কত কিউট লাগে। ইনারা তার বুকে ঘুষি মেরে গলা জড়িয়ে ধরে মুখ লুকায়। সভ্য যখন তাকে সিঁড়ি করে উপরে নিয়ে যাচ্ছিল তখন বিড়বিড় করে বলে, আই লাভ ইউ। সভ্য মিষ্টি হেসে তার মাথায় চুমু দেয়। মা বাড়ির ভিতরে যায়, তার বাবাকে খোঁজে। সে দেখে তার বাবা অভ্রর দাদার সাথে কথা বলছে। সে যে তার বাবাকে ডাকে, তোমার সাথে আমার কথা আছে। ভালো হয়েছে তুমি এসেছ, আমরা বিজনেস নিয়ে কথা বলছিলাম, আমাদের সাথে জয়েন করো। তোমার সাথে আমার একটু কথা আছে, পরে কথা বলবো, জরুরি কথা। মায়ের বাবার তখন ভীষণ রাগ ওঠে, কিন্তু সকলের সামনে তা প্রকাশ করতে পারে না। সে অভ্রর দাদার থেকে একটু সময় নিয়ে আসে। মায়ের সাথে আলাদা একটি জায়গায় যেয়ে রাগান্বিত স্বরে বলে, তোর মাথা খারাপ হয়েছে? তুই কেমন ব্যবহার করছিলি? মিস্টার ইসমাত কি ভাববেন? অ্যাঙ্গেস্ট শেষেই আমরা বিজনেস ডিলে সাইন করতাম, সে কথাই বলছিলাম। আর তুই? আমি এঙ্গেজমেন্টটা করব না। মায়ের বাবা চুপ হয়ে যান, অবাক হয়ে জিজ্ঞেস করে, এঙ্গেজমেন্ট করবি না মানে? কেন করবি না? কারণ কিছু আছে, বলা যাবে না। কথাটা শুনতে মায়ের বাবা তার গালে সজোরে থাপ্পড় মারেন। ক্ষেপে ওঠেন তিনি, তোর বিবেক আছে? তোর জন্য একবার আমরা অপমানিত হয়েছি,
এরপর আবার এখানে আমাদের অপমান করতে এনেছিস? তোর জন্য কত ছোট হতে হয়েছিল আমার এই ধ্যান আছে তোর? আর আবার তুই আমাকে অপমান করতে চাইছিস? তোর মতো মেয়ে হওয়ার থেকে না হওয়া ভালো। অবশ্য তুই না হওয়াতে কারো কিছু যায় আসে না। আমার তো আফসোস হয় সেদিনের জন্য, যেদিন তুই জন্ম নিয়েছিলি সেদিন থেকে গলা টিপে মেরে ফেললে ভালো হতো। মায়া কোন উত্তর দেয় না, বড় বড় চোখ করে তাকিয়ে থাকে তার দিকে। তার বাবা আবার বলে, এখন তো লজ্জা নেই তাই না? আমি কিন্তু তা জানি না এই এঙ্গেজমেন্টের ওপর আমার বিজনেস টিকে আছে। আর এঙ্গেজমেন্টটা আজ হবেই। তুই কি তোর বাপও এই এঙ্গেজমেন্ট করবে? তো তুমি এঙ্গেজমেন্টটা করে নাও। বলে সে স্বাভাবিকভাবেই সেখান থেকে হেঁটে যায়। তার বাবা পিছন থেকে তাকে বলে, তোর মতো বেয়াদব মেয়ে আমি আগে দেখিনি, তুই আমার মেয়ে হতে পারিস না। মা সেখান থেকে বের হওয়ার সময় দেখে জোহান দাঁড়িয়ে আছে সেখানে। অর্থাৎ সে সব কিছু শুনেছে, তবু সে জোহানকে কিছু বলে না, পাশ কাটিয়ে চলে যায়। এঙ্গেজমেন্টের ঠিক আগ মুহূর্তে মায়াকে এভাবে চলে যেতে দেখে সবে অবাক হয়ে যায়। দাদাজান মায়ের বাবাকে আসতে দেখে জিজ্ঞেস করেন, এঙ্গেজমেন্টের সময় হয়ে গেছে, ওর কিছু লাগলে আমাকে বলেন, আমি ব্যবস্থা করিয়ে দিতাম। আসলে জনাব ইসমাত, কিভাবে যে বলি? ফুপি বলে, মুখ দিয়ে বলেন, অন্য কোথাও দিয়ে যে বলা যায় আমি তো জানতাম না। দাদাজান রাগী দৃষ্টিতে তাকায় ফুপির দিকে। সে চুপ করে যায় সাথে সাথে। তারপর মায়ের বাবাকে বলে, আপনি নির্দ্বিধায় বলুন, আমরা এখন সম্বন্ধী, দ্বিধা করার কিছু নেই। আসলে মায়া বিয়ে করবে না জানিয়েছে। ফুপি আবারও মুখ খোলে, এবার উচ্চস্বরে বলে, আমার তো মেয়ে প্রথম থেকেই সুবিধার মনে হচ্ছিল না। বাবা দেখেননি কি পটর পটর করছিল এসেই? মানা করলে আগেই করতো, বাগদানের দিন এসে এসব করার মানে কি? ফাজলামো করছেন আপনারা, আমাদের সম্মানের কথা ভাবেননি? সবার ধ্যান এখন তাদের উপর। সকলে কৌতূহলী দৃষ্টিতে তাকায় তাদের দিকে। মায়ের বাবা সকলকে এভাবে তাকিয়ে থাকতে দেখে লজ্জিত বোধ করে। অনুরোধে সুরে বলে, মাফ করবেন, আমি জানতাম না যে মেয়ে শেষ মুহূর্তে এমন কিছু করবে। আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। মাফ করবেন, আমি এমন মানুষের সাথে ব্যক্তিগত এবং ব্যবসায়িক সম্বন্ধ করি না যারা নিজের কথার মান রাখে না। এমন করবেন না। আপনি চাইলে আমি আমার ছোট মেয়ের বিয়ে দিতে রাজি আছি, তাও এই বিজনেস ডিল ক্যান্সেল করবেন না। জোহানের রাগ ওঠে মায়ের বাবার ওপর। সে ভাবত কেবল তার বাবাই নিজের সাফল্যের জন্য নিজের পরিবারকেও শেষ করে দিতে পারত, কিন্তু আজ তার মতো আরেকটি মানুষ দেখে তার রাগ উঠে গেল। সে ভাবল, মায়া এবং অভ্রর সম্পূর্ণ কথোপকথন সকলকে বলা উচিত। মনে হয় আপনাদের কাছে ব্যবসা নিজের সন্তানদের থেকে বেশি প্রিয়। অভ্র প্রবেশ করলো সে স্থানে। মায়ের বাবা ইতস্তত বোধ করলো, এমন কিছু নয়, আমি কেবল আমার মেঝো মেয়ের জন্য দুই পরিবারের সম্মান নষ্ট করতে চাচ্ছি না। ও শেষ মুহূর্তে কিভাবে বিয়ের জন্য মানা করতে পারে? ও বিয়ের জন্য মানা করেনি, আমি করেছি। কি? তুমি এত দুঃসাহস? দাদাজান অভ্রকে বকতে নিলে সে তাকে থামিয়ে বলে, দাদাজান 1 মিনিট ব্রেক নিন, আমি ওনার সাথে কথা শেষ করে নেই, তারপর আপনার সাথে কথা এগোবো। অভ্র আবারও বলল মায়ের বাবাকে, আপনি চিন্তা করবেন না, আমাদের কোম্পানির সাথে আপনার ডিল ক্যান্সেল হবে না। আর এরপর থেকে মেয়েদের বিনিময়ে বিজনেস ডিল করা থেকে বিরত থাকবেন। মায়াকেও যে আপনি কেবল এই বিজনেস ডিলের জন্য বিয়েটা করাতে চাচ্ছিলেন তা আমি ভালো করে জানি। সে তারপর দাদাজানের দিকে তাকে বলল, দাদাজান, আপনাদের সাথে আমি কথা বলতে পারি? কেবল আমাদের পরিবারের সাথে। একটি রুমের ভেতর পরিবারের সদস্যরা রয়েছে, সভ্য ও ইনারা ছাড়া। তারা পার্টিতে উপস্থিত ছিল না। অভ্র দরজা লাগায়। দাদাজান ক্রোধিত স্বরে জিজ্ঞেস করে, তুমি ফাজলামো পেয়েছো? প্রথমে নিজেই বিয়ের জন্য হ্যাঁ বললে, আর এখন শেষ মুহূর্তে পিছিয়ে গেলে ফাজলামো পেয়েছো? অভ্র শান্ত গলায় উত্তর দিল, আমার কেবল আমার উদ্দেশ্যের জন্য অর্থ লাগবে, তাই আমি একটি ডিল করেছিলাম। আমার উদ্দেশ্য আপনি জানেন, আর আমি সঠিক করছি তাও আপনি জানেন। তবু আপনি আমাকে নিজের ইশারায় নাচাতে চাচ্ছেন। মার প্রতি কখনো আমার কোনো অনুভূতি ছিল না। যখন আমি যে মেয়েকে পছন্দ করি তাকে পেয়েও আমার লক্ষ্যে পৌঁছাতে পারি, তাহলে কেন নয়? মানে কি? আমি সুরভিকে পছন্দ করি। এখন আবার নতুন কাহিনী বানাচ্ছে ছেলেটা। আমি ওকে এখান থেকে না, অনেক আগে থেকেই পছন্দ করি। আর এটা কোনো কাহিনী না। আপনি বলেছিলেন দাদিজান সহ সকলে ওকে এই ঘরের বউ হিসেবে দেখতে চাইতো, তাহলে কেন নয়? এভাবে শেষ মুহূর্তে এত তামাশার পর নয়। কেন নয়? দাদিজান অভ্রর পক্ষ নিয়ে বলে, আমি অভ্রর সাথে আছি, আমার অভ্রর পছন্দটা পছন্দ, সাথে অভ্রর মাও এটাও চাইতো, তাই না? অভ্রর মা খুশিতে গদগদ হয়ে বলে,
ওকে তো প্রথম দেখা তো আমার অনেক ভালো লেগেছে। সরলতা ওর মুখে ভাসে, ওর চোখের দিকে তাকালে বোঝা যায় ওর মন কতটা পরিষ্কার। ফুপি আবারও কথার মাঝখানে কথা বলে, কিন্তু আমি এই বিয়েতে রাজি না। ইনারা তাও ঠিক ছিল, বড় পরিবারের মেয়ে, ও তো মিডল ক্লাস। অভ্র তার দিকে তাকে বাঁকা হাসে। ফুপি আপনি কি চান আমি কিছু বলি? ফুপি ভয়ে মাথা নাড়ায়, সে জানে অভ্রর রাগ কেমন ভয়ানক। সে শান্ত গলায় তার সম্মান মাটিতে মিশিয়ে দেবে। দাদাজান বলেন, আমিও রাজি না, এখন তুমি আমাকে কি বলবে? দাদিজান খিটখিটে মেজাজে বলে, ওর সাথে কথা না বলে আমার সাথে বলো। দাদাজান তো আর নিজের স্ত্রীর সাথে রাগী সুরে কথা বলতে পারে না। সে নম্র কণ্ঠে বলে, ও আগে বললে এত ঝামেলাই তো হতো না। দেরি করলেও শেষ মুহূর্তে তো ওর বুঝে এসেছে, তোমার তো সাহস কম না। তুমি আমার নাতির বিয়ে ব্যবসার জন্য করাচ্ছিলে, তোমার থেকে তো তোমার নাতিদের বুঝ বেশি দেখছি। যা কথা বলার আমার সাথে বলো, আমার নাতির সাথে নয়। দাদাজান দীর্ঘশ্বাস ফেলে, আচ্ছা আমি রাজি, কিন্তু সুরভি আর ওর পরিবারও তো রাজি হতে হবে। কাউকে পাঠাও সুরভিরকে ডাকার জন্য। দরজা নক পড়ে। সুরভি দরজার ওপার থেকে জিজ্ঞেস করে, দাদাজান ডেকেছিলেন আমায়? অভ্র দরজা খুলে তাকে ভেতরে আসতে বলে। সে ভেতরে ঢুকতে দাদাজান সরাসরি জিজ্ঞেস করে, সুরভি, অভ্র তোমাকে বিয়ে করতে চায়। আমি জানি এটা হঠাৎ করে, কিন্তু তুমি রাজি থাকলে আমি তোমার পরিবারের সাথে কথা বলতে পারি। কোনো জবরদস্তি না, তোমার ইচ্ছে হলে তুমি রাজি হবে। অভ্র বলে, দাদাজান আমাদের আগেই কথা হয়েছে ব্যাপারে। তাই? কখন? সুরভি না বোঝার মতো অভিনয় শুরু করে। অভ্র কপাল কুঁচকে তাকায় তার দিকে। আমি তোমার সাথে তখন কি কথা বললাম? তুমিও রাজি ছিলে। আপনি আমার সাথে কখন? ও হ্যাঁ, এঙ্গেজমেন্টের আগে, তাই না? হ্যাঁ। তখন তো আমি ভাবছিলাম আপনি আপনারও মায়ের কথা বলছেন। আমাদের মাঝখানে তো কখনো তেমন। অভ্রতার কথা কেটে দাদাজানকে বলে, আমি কি সুরভির সাথে একা কিছু কথা বলতে পারি? আই থিঙ্ক তখনও আমার সাথে ভালো মতো কথা বোঝেনি আমার কথা। আমার মনে হয় ওদের কথা বলার জন্য সময় দেওয়া উচিত, দাদিজান বলেন। দাদাজান সুরভিকে বলেন, তুমি নিজ ইচ্ছা হলে হ্যাঁ বলবে, তোমার মত না থাকলে এঙ্গেজমেন্ট কিছুতেই হবে না, আমি কথা দিচ্ছি। সকলে তাদের সময় দিয়ে বের হওয়ার পর অভ্র গম্ভীর মুখে জিজ্ঞেস করে সুরভিকে, তুমি কি আজে বাজে বলছিলে? ভাবতে দিন। আপনি আমাকে সেদিন হাঁটু গেড়ে বসিয়ে মাপ চাওয়ালেন, তো আমার আত্মসম্মানের চরম আঘাত লেগেছে। এখন আপনার আমাকে প্রয়োজন, অন্য রাস্তা তো নেই আপনার কাছে। আচ্ছা, তো আমার কি করতে হবে? সুরভি যে বিছানায় বসে পায়ের উপর পা তুলে আদেশের সুরে বলে, আমার সামনে হাঁটু গেড়ে অনুরোধ করুন। অভ্র বাঁকা হাসে। সে বলে, ইমপ্রেসিভ। আমি তো জানতাম তুই সহজ সরল, কিন্তু এই রূপ তো দেখিনি। সে সুরভির কাছে যেয়ে তার দিকে ঝুঁকে বলে, ভেবে নিও, এই রূপের প্রেমে পড়ে গেলে তোমারও ঝামেলা হবে। সুরভি ভয়ে পিছনে যায়। অভ্র তার এতটা কাছে এসে পড়বে সে ভাবতেও পারেনি। লজ্জায় তার মুখ লাল হয়ে যায়। সে অভ্রের বুকে হাত রেখে ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দেয়, বলে, আপনি অনেক খারাপ, আমি আপনার সাথে অভিনয় করতে পারবো না। সুরভি উঠে যেতে নিলে অভ্র তার হাত ধরে নেয়, থামায় তাকে, তার সামনে যে দাঁড়ায়, তারপর এক হাঁটু গেড়ে বসে। সুরভি হতবাক। সে কল্পনা করেনি যে অভ্র সত্যি তার সামনে ঝুঁকবে। অভ্র তাকায় সুরভির দিকে, শান্ত গলায় বলে, তোমার সাথে আমি অনেক ভুল করেছি, যে আমার ঠিক হয়নি, কিন্তু সত্যি বলছি, শেষবার যখন তোমাকে আমি অজ্ঞান হতে দেখেছি মনে হচ্ছিল আমার দম বের হয়ে যাবে। আমার নিজের ওপর এত রাগ হচ্ছিল, মনে হচ্ছিল আমি কিভাবে আমার সীমা পেরিয়ে গেলাম। আজ যখন আমি দাদুজনের কাছে শুনলাম তারা তোমাকে আমার জন্য বাছাই করেছিল, তখন আমি নিজেকে সেও আটকাতে পারিনি, কেন যেন ছুটে গেলাম তোমার কাছে। আমি জানি না কেন আমি তোমাকে সারা জীবন আমার সাথে চাই, এর জন্য তোমার সামনে হাজারবার ঝুঁকতে হলেও আমি রাজি। সুরভি বাকরুদ্ধ হয়ে যায়। অভ্রর বাক্যের বিপরীতে সে কি বলবে বুঝতে পারছে না। অভ্রর এই রূপ তো কখনো আশা করেনি। অভ্র উঠে দাঁড়ায়। সুরভির কাছে আসতে সে চোখ নামিয়ে নেয়। অভ্র বলে, আমি জানি তুমি কখনো কল্পনা করনি যে আমি এসব বলবো, কারণ কল্পনা করাটাও তোমার বোকামের প্রমাণ হতো। সুরভি অবাক হয়ে তাকায় অভ্রর দিকে। অভ্র আবার হেসে বলে, তুমি এসব সত্যি ভেবেছিলে? হাউ সুইট, মাই সুইট হার্ট। স্বপ্নে এমন কল্পনা করার পূর্বে 100 বার ভাববে আসছে আমার থেকে প্রতিশোধ নিতে। একটা মানুষ এত খারাপ কিভাবে হয়? কেন তোমার খারাপ লেগেছে? এসব মিথ্যা বলে কষ্ট লাগছে? 1 মিনিট তোমার জন্য আমার অনুভূতি হচ্ছে নাকি? আপনার প্রতি আমার অনুভূতি আসবে? পৃথিবীর শেষ পুরুষ হলেও আমার অনুভূতির খাঁচা আপনার জন্য খুলবে না। দাদাজানকে নিজের মতো বুঝিয়ে নিয়েন,
কারণ আমার সাথে আপনার এঙ্গেজমেন্ট তো হচ্ছে না। সুরভি বিড়বিড় করে অভ্রকে বকতে বকতে বেরিয়ে যায়। অভ্র বাঁকা হাসে। এঙ্গেজমেন্ট তো তোমার সাথেই আমার হবে, তোমার আর কিছু করার থাকবে না। সুরভি বাইরে এসে দেখে তার বাবা মা খুশি মনে কথা বলছে দাদুজনের সাথে। সে অবাক হয়, তার বাবা মাকে দেখে সে জড়িয়ে ধরে। জনাব ইসমাত আমাদের তোর আর অভ্রর সম্পর্কে বলেছে, একবার আমরা তো ভুল মানুষের সাথে তোকে যুক্ত করে তোর জীবন খারাপ করেছি, আর এবারও তুই আমাদের কথা ভেবে নিজের জীবন খারাপ করতে চাইছিলি। এত ভালো পরিবারের সঙ্গে সম্পর্ক যুক্ত হওয়া তো আমাদের ভাগ্য। আমরা কেন মানা করবো বলতো? তুই অভ্রকে পছন্দ করলে একবার বলতি আমাদের। কি বলছো মা? এখন আর নাটক করিস না, আমরা ছবি দেখেছি তোদের। কিসের ছবি? দাদা যেন এগিয়ে আসেন। তোর মা ঠিক বলেছেন, ফজলু মিয়া আমাদের ছবি না দেখে তো আমরা জানতামই না যে তুমি নিজের পরিবারের জন্য বিয়ের দিকে এগোতে চাচ্ছ না। তাই আমি নিজেই তোমার বাবা মার সাথে কথা বললাম। আমি কেবল চাই তোমরা সবাই খুশি থাকো, ঠিক আছে? সুরভি কিছু বলতে নিবে, তখন অভ্র বলে, সুরভি দেখো না, আমরা রুমে কথা বলছিলাম তখন ফজলু মিয়া কতগুলো ছবি তুললো, কত কিউট হয়েছে দেখো। সেই সুরভির হাতে ফোনটা দিয়ে তার মাকে দেখে সালাম দেয়, তারপর মিষ্টি করে কথা বলতে শুরু করে তার সাথে, তারপর তার বাবার সাথেও। আর সুরভি তো অবাক হয়ে ছবিগুলো দেখতে থাকে। রুমের ভেতর যতবার অভ্র তার কাছে এসেছে ততবারই ছবি তোলা হয়েছে। সে রাগান্বিত দৃষ্টিতে তাকায় অভ্রর দিকে। অভ্র তার দিকে তাকিয়েছিল, সে তাকাতেই চোখ টিপে মারে সে। সুরভি নাক ফুলিয়ে বলে, আমিও তো বলি এই শয়তানটার মুখে লঙ্কার পরিবর্তে আজ রসগোল্লা কিভাবে টপকাচ্ছে। জোহান জলদি পার্টি ছেড়ে এসে পড়ে। সে ভাবে মায়ের সাথে তার একবার দেখা করা উচিত, কিন্তু তার সাহস হয় না। কি করবে সে? তাই একবার মায়ের বিল্ডিংয়ের সামনে পার্কিংয়ে এসেও আবার নিজের বিল্ডিংয়ের গাড়ি পার্ক করে সে। বিল্ডিংয়ের ভেতরে ঢোকার পূর্বে তার দৃষ্টি আপনা আপনি যে আটকায় মায়ের বিল্ডিংয়ের দিকে, সাথে তার ভুরু কুঁচকে কপালে ওঠে। সে উচ্চস্বরে বলে, এই এই মায়া, তুমি কি করছো? সে দেখে মায়া ছাদের বর্ডারে বসে আছে, তার হাতে একটি বোতল। মনে হচ্ছে এখনই সে ছাদ থেকেই লাফ দিবে। জোহান আতঙ্কিত হয়ে ওঠে। সে দৌড়ে যায় মায়ের বিল্ডিংয়ের সামনে, আবার বলে, তুমি উল্টাপাল্টা কিছু করবে না, আমি আসছি, এখনই আসছি তোমার কাছে, ভুলেও কিছু করবে না, আমি আসছি বলে সে দৌড়ে ঢোকে বিল্ডিংয়ের ভেতর। জোহান লিফটের অপেক্ষা না করে দ্রুত সিঁড়ি দিয়ে ছাদে উঠতে থাকে। সে ছাদে উঠে জলদি করে দরজা ঠেলে ভেতরে আসে, দেখে এখনও মায়া ছাদের বর্ডারেই বসে আছে। চাঁদের জ্যোৎস্নার আলোয় তার মুখটাও ঝাপসা দেখা যাচ্ছে। সে গভীর নিঃশ্বাস ফেলে বলে, তোমাকে না বলেছি এখান থেকে নামতে? এত ছোট ছোট ব্যাপারে এত বড় সিদ্ধান্ত ভুল। প্লিজ তুমি সুইসাইডের ব্যাপারটা মাথা থেকে মুছে ফেলো। সুইসাইড? কে করছে সুইসাইড? মায়া অবাক হয় তার কথায়। জোহান সামনে এসে আরেকটু পরিষ্কারভাবে দেখে মায়াকে। সে এখনও এঙ্গেজমেন্টের লেহেঙ্গা পরা, তার চুড়ি গয়না পাশে রাখা। সে তো আনন্দে পা নাড়াতে নাড়াতে কোকাকোলা খাচ্ছে। জোহান ক্লান্তিতে নিচেই বসে পড়ে। সে গভীর নিঃশ্বাস ফেলে বলে, তুমি কোক খাচ্ছ? আর আমি ভেবেছি তুমি এঙ্গেজমেন্ট ভাঙার শোকে নেশা করে আকাম করতে বসেছিলে। মায়া হাসে তার কথায়। তো তোমার মনে হয়েছে আমি এমন মানুষের সাথে এঙ্গেজমেন্ট ভাঙার জন্য সুইসাইড করব, যাকে আমি ভালো করে চিনি না? কত বড় জিনিয়াস তুমি, ব্যঙ্গভাবে বলে আবারও হাসে সে। পরক্ষণে সে হাসিটা অবশ্য আফসোসের নিঃশ্বাসে পরিণত হয়। মরতে হলে তো তখনই মরে যেতাম, যখন আমার সম্পূর্ণ পৃথিবী এক মুহূর্তে শেষ হয়ে গিয়েছিল। যাদের আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম তারাই আমাকে ছেড়ে দিয়েছিল। এত বড় পৃথিবীতে একা হয়ে গিয়েছিলাম। যেদিন সত্যি মরতে গিয়েছিলাম, মায়া এক ঢোক গিলে পিছনে ফিরে তাকায় জোহানের দিকে। এখন আমি নিজেকে শেষ করার কথা ভাবি না, অন্যদের পৃথিবী উজাড় করার ক্ষমতা রাখি। সে দেখে জোহান তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে ঘুরে বসে। ছাদের বর্ডারের ওপরই পা রাখলে চুড়িগুলো পড়ে নিচে পড়ে যায়। নীরবতার মাঝে কাঁচ ভাঙার শব্দ শোনা যায় না। মা জিজ্ঞেস করে, কি দেখছো শুনি? দেখছি যে তুমি কত সহজে নিজের কষ্ট লুকিয়ে রাখো। তোমার বাবার কথায় তোমার মন খারাপ? মায়া হাসে। তার কোকের বোতলটা জোহানের দিয়ে এগিয়ে দিয়ে বলে, নাও খেয়ে নাও, ক্লান্তি কমে যাবে। জোহান যখন নেয় না তখন সে বোতলটা পাশে রেখে দেয়। সে হেসে জিজ্ঞেস করে, তোমার কি আমার জন্য খারাপ লাগছে? খারাপ লাগার দরকার নেই, এখন এসব কথা আমাকে আঘাত করতে পারে না।
এসব কথা আমি আগেও শুনেছি। তখনও এমন আনন্দের একদিন ছিল। আমার এঙ্গেজমেন্ট ছিল, তবে সেদিন আমি অনেক খুশি ছিলাম। সেদিনও আমার দোষ ছিল না। যাদের দোষ ছিল তারা সেদিন নিজেদের ভালোবাসা পেয়ে গেছে, আর আমি সব হারিয়েছি। সেদিন আমাকে যত কথা শুনতে হয়েছে, তার সামনে তো আজ মিস্টার চৌধুরী কিছুই বলেনি। সেদিন যাদের সাপোর্ট করার দরকার ছিল তারা আমাকে কষ্টে একা ছেড়ে আনন্দ করছিল। মায়া আবারও হাসে, কিন্তু এবার হাসতেই তার চোখ দিয়ে জল বয়ে পড়ে, যা সে মুছে তার হাঁটুতে মাথা রেখে তাকায় জোহানের দিকে। জানো, আমি নিজের চোখের সামনে দেখেছি ওয়াহিদকে দিয়ার প্রেমে পড়তে, কিন্তু আমি এতটাই বোকা ছিলাম যে দেখেও বুঝিনি আমার সামনে সব শেষ হয়ে যাচ্ছিল। আর আমি, হয়তো আমারই দোষ ছিল, আমি ওকে বেশি ভালোবেসে ফেলেছিলাম, আমি বেশি বিশ্বাস করে ফেলেছিলাম, আমি খুব দ্রুত প্রেমে পড়ে গিয়েছিলাম। কোনো মানুষকে যখন খুব সহজে মানুষ নিজের করে পায়, তার কোনো মূল্য থাকে না। যাকে পেতে মানুষের সবচেয়ে বেশি কষ্ট হয়, তারই গুরুত্ব থাকে। আমি সবার কাছে মূল্যহীনই হয়ে গেলাম, নিজের জন্মদাতার কাছে। এজন্য আজ জন্ম হতে আমাকে না মেরে ফেলার আফসোস করেছিল সে। মায়াকে হঠাৎ কাঁদতে দেখে জোহান থতমত খেয়ে যায়। মায়া তার সামনে কখনো কাঁদবে সে ভাবতেও পারেনি। সে উঠে যে দাঁড়ায় মায়ের সামনে। কি বলবে বা বুঝতে পারে না, সে কেবল গাল ছেয়ে তার চোখের পানি মুছে দেয়। সাথে সাথে মায়া মুখ ফিরিয়ে নেয়। জোহান বলে, রাগের মাথায় হয়তো বলে ফেলেছে। মায়া কথাটির উত্তর দেয় না, অন্যদিকে মুখ ফিরিয়েই রাখে। জোহান আবার দীর্ঘশ্বাস ফেলে বলে, জানো, তোমার আর আমার গল্পে কিছু অনেকটা মিল আছে। আমি আমার বাবার স্বপ্ন পূরণের জন্য সব করেছি, সব হারিয়েছি, নিজেকে তবু তার যোগ্য পুত্র হতে পারিনি। যাদের ভালোবেসেছি তাদের পাইনি, সত্যি বলতে ওদের যোগ্য ছিলাম না। এই চমকের পৃথিবীতে এসে নিজের ভেতরটা শূন্য করে ফেলেছিলাম। বুঝতে দেরি হলো, তাও সঠিক পথে এসে পড়েছি। আর তুমি তো এত কিছুর বড় ভুল পথে যাওনি, নিজেকে সফল করছো, শক্ত করেছ। নিজের প্রতি গর্ব হওয়া উচিত তোমার। ভুল করিনি, কিন্তু ভবিষ্যতে করবো না এর গ্যারান্টি কি? জোহান শোনো, শুনছি তুমি নিজের কেরিয়ারে আবার সাফল্য পাবার পর এই কোম্পানি ছেড়ে দিও। সাফল্য পাবার পর ছেড়ে দেব কেন? মায়া তার দিকে তাকায়। সব কেন এর উত্তর সময়ের আগে পাওয়া যায় না। আমার মনে হয় আমার বাসায় যাওয়া উচিত। মায়া পা বর্ডার থেকে নামিয়ে নিচে রাখতেই ব্যথায় শব্দ করে ওঠে। কি হয়েছে? বিশেষ কিছু না, চলো। জোহান দেখে মায়া খালি পায়ে দাঁড়িয়ে আছে তার কাঁচের চুরির ওপর, যা টুকরো টুকরো হয়ে গেছে। সে ঘাবড়ে যায়, তো তোমার পায়ে কাঁচ ঢুকে গেছে আর তুমি বলছো কিছু না? এসবে কিছু হবে না, আমি বাসায় যাচ্ছি। মায়া এগোলে জোহান তাকে জোর করে ধরে আবার বসায় ছাদের বর্ডারে। সে হাঁটু করে বসে দেখে তা দিয়ে রক্ত বের হচ্ছে নাকি। দেখে এক পা দিয়ে আসলে অনেক রক্ত বের হচ্ছে। সে মাকে বকা দিয়ে বলে, তোমার পা দিয়ে রক্ত বের হচ্ছে আর তুমি বলছো কিছু হয়নি? বলছি তো কিছু হয়নি, ঠিক হয়ে যাবে। চুপ, একদম চুপ। হেই, তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারো না। আমি তোমার বস হই। বসটাস অফিসে, এখানে না, বুঝছো? মায়া বিড়বিড় করে বলে, সাহস কত দেখছো আমার সাথে এইভাবে কথা বলে? আমাকে কি এখন আর দেখে মানুষের ভয় লাগে না? জোহান তবুও তার কথাগুলো শুনে না। এতটা নীরবতার মধ্যে তার কণ্ঠে স্পষ্ট শোনা যাচ্ছে। সে কথাটা শুনে হাসে। সে পায়ে ঢুকে থাকা কাজটা বের করার পূর্বে বলে, বেশি ব্যথা লাগলে বলো, আমার সহ্যের ক্ষমতা অনেক, আমি এত ছোট জিনিসে ব্যথা পাই না। জোহান একটানে কাজটা বের করতে মায়া ব্যথায় তার কাঁধ হাত রেখে খামছে ধরে। জোহান বলে, তা তো দেখতেই পারছি। মায়া লজ্জায় হাত সরিয়ে নেয়। জোহান পকেট থেকে একটি রুমাল বের করে মায়ের পায়ে বেঁধে দেয়, বলে, তোমার বাসায় যেয়ে ব্যান্ডেজ করে দিচ্ছি, প্রয়োজন নেই। জোহান উঠে দাঁড়ায়। কিভাবে প্রয়োজন নেই? ছোট কাছের গুঁড়ো ঢুকে থাকতে পারে, এছাড়া ইনফেকশন হয়ে যেতে পারে। আমি একদম ঠিক আছি, আমার কিছু হবে না। জোহান তার এত কাছ থেকে চাঁদের আলোয় তার মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছে। সে হাত বাড়িয়ে তার চোখের নিচে লটকে যাওয়া কাজল মুছে বলে, সকলে বলে নারীদের কাজলে মায়াবতী লাগে, কিন্তু সে কাজল যখন চোখের জলে লেপটে যায় তখন কত আশা যে জলের সাথে ভেসে যায় তা কেউ জানে না। চারদিকে নীরবতা, আধারের ভুবনে চন্দ্রের একটুখানি আলোয় মায়া তাকে আছে জোহানের দিকে। তার মুখে এমন গম্ভীর শব্দ সে প্রথমবার শুনল। সে জোহানের হাতটা তার গাল থেকে আলতো করে সরিয়ে অন্যদিকে ফিরে ওড়না দিয়ে নিজের লেপটে যাওয়া কাজল মুখে
পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করার জন্য বাঁকা হেসে বলে, মনে হচ্ছে জলদি তোমাকে একটা গানের অ্যালবাম দিতে হবে। গান নেই বলে এত গভীর কথনে ডুব দিচ্ছ। তুমি আমার সাথে গাইবে? মায়া অবাক দৃষ্টিতে তাকায় তার দিকে। আমি? হ্যাঁ, আমি শুনেছি তুমি কলেজে থাকতে অনেক সুন্দর গান গাইতে। মায়া খানিকটা অস্বস্তি বোধ করে। আমি গান অনেক আগেই ছেড়ে দিয়েছি। এখন সামলানোর জন্য আমার কাছে অনেক কিছু আছে। কিন্তু তাতে তুমি খুশি? হ্যাঁ, এই প্রফেশন আমাকে কনফিডেন্ট করে, স্ট্রং করে, নিজেকে কন্ট্রোল করতে শেখায়। জোহান তার কাছে আসে আচমকায়। মায়া চমকে পিছিয়ে যায়, কিন্তু তা জোহানের নজরে পড়ে না। সে জিজ্ঞেস করে, মানে তোমার গানের তালে নিজের হৃদয়ের গল্প উজাড় করতে মন চায় না? গানের সাথে নিজের মনের কথা ব্যক্ত করতে ইচ্ছা হয় না? গানের সুরের সাথে নিজের অনুভূতির খাঁচা খুলে দিতে চাও না? মায়া তার দিকে তাকিয়ে থাকে। জোহান বলে, উত্তর দাও। তুমি আমার অনেক কাছে এসে পড়েছ। জোহানের মুখ দেখে বোঝা যায় তার উত্তর শুনে সে বিরক্ত হয়েছে। সে বিরক্তি সুরে বলে, উত্তর ঘোরানো তো ভালো করেই জানো। জোহানের কাছে কিছু না হলেও মায়া সত্যি অস্থিরতা বোধ করছিল, জানে না কেন। এই রাতের নীরবতায় তার নিঃশ্বাস আটকে আসছিল। সে জোহানের সাথে চোখ মেলাতে পারছিল না বেশি সময়ের জন্য। সে জোহানের পাশ কাটিয়ে যাওয়ার পূর্বে বলে, আমি বাসায় যাচ্ছি। সে এগোতেই জোহান তার হাত ধরে নেয়। সে পিছনে মুখ ঘুরিয়ে কপাল কুঁচকে তাকায়। জোহান তাকে কিছু বলে না, সোজা কোলে তুলে নেয়। মায়া হতবাক, কি করছো? নামাও আমাকে। ম্যাডাম, চুপ করে বসে থাকুন। না হয় আপনার পায়ে যে আঘাত লেগেছে সেখানে আরও ব্যথা করবে, আর ইনফেকশন হয়ে গেলে তো আর কথাই নেই। জেদ না করে আমাকে ধরুন। আমি বলেছি না যে? জোহান তার দিকে তাকায়, কঠিন সুরে বলে, চুপ করে থাকো। আমি বলেছি না তোমাকে এত সহজে ছাড়ছি না। আমি তোমার বাসায় যে ব্যান্ডেজ করা পর্যন্ত আমি ছাড়ছি না। মায়া নিজেও জানে না সে কিভাবে জোহানের কথা মেনে নিল। সে জোহানের গলায় তার হাত আবদ্ধ করে নেয়, কিন্তু সে তার দিকে তাকায় না। জোহান বলে, কিন্তু তুমি বিয়েটা না করে ভালোই করলে। তোমাদের ফার্স্ট মিটিং পুরো বিজনেস ডিলের মতো শোনাচ্ছিল। মানে তুমি সত্যি লুকিয়ে কথা শুনছিলে? কি করব? আমার বন্ধু বলছিল। ও নো। মায়ের হঠাৎ কিছু মনে পড়ে, তার চোখ বড় হয়ে যায়। জোহান জিজ্ঞেস করে, কি হলো? আমি তন্নি, আশরাফ, মেহেদিকে এঙ্গেজমেন্ট ভাঙার কথা বলিনি। ওদের কত কিছু বুঝিয়ে মানিয়েছিলাম এই বিয়ের জন্য। ওরা টের পেলে আমাকে খুন করবে নিশ্চিত। ওরা তোমার অনেক কাছের, বোঝা যাচ্ছে। তো হবে না? যখন কেউ আমার সাথে ছিল না, ওরা ছিল। শুধু ওরা, আমার ছোট বোন আর আমার এক চাচু ছিল। লিফট বন্ধ থাকায় জোহান তাকে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়। তার অ্যাপার্টমেন্টের সামনে এসে দেখা যায় তন্নি ও আশরাফকে। তন্নি তাদের দেখে আড়াআড়ি চোখ ভাঁজ করে বলে, ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। এদিকে আমরা তাকে নিয়ে চিন্তা করছি আর তুই একজনের সাথে রোমান্স করছিস? বাহ, এমন কিছু না, এখন তো নামাও। জোহান তার দিকে তাকায়ও না। সে এগিয়ে যে তন্নির পাশে তাকে নামিয়ে দেয়। তন্নির দিকে তাকে সরাসরি বলে, আপনার বান্ধবী পায়ে কাঁচ ঢুকিয়ে বসে আছে। না হলে ওর সাথে রোমান্স তো দূরের কথা, মুখ যেমন রাক্ষসীদের মতো করে রাখে, আশেপাশে যেতেও ভয় লাগে। কি বললে তুমি? মায়া রাগান্বিত স্বরে বলে, আহা, রাগ করছো কেন? ওয়েট, তুমি চাও আমি তোমার সাথে রোমান্স করি? আমার দুশ্মনের জন্য এত খারাপ চাইব না। তন্নি দুইজনকে চুপ করায়। তোমরা কি চুপ করবে? ঠিক কি হয়েছে কেউ বলবে? ম্যাডামের পায়ে কাঁচের চুরির কতগুলো টুকরো ঢুকে রক্ত বের হচ্ছিল, তো এইভাবে নিয়ে এলাম। এমন সময় ওয়াহিদ উঠে সিঁড়ি দিয়ে। জোহানকে এখানে দেখে ওয়াহিদের মেজাজ গরম হয়ে যায়। সে তার সামনে এসে দাঁড়িয়ে বলে, তুমি এখানে কি করছো? উফ, বারবার ব্যাখ্যা দিতে হবে নাকি? বিরক্তি সুরে বলে সে। আবার পাল্টা প্রশ্ন করে, আমার থেকে আপনার এখানে থাকাটা বেশি বেমানান নয়? তোমার সাহস কত বড় আমার কোম্পানির আন্ডারে কাজ করে আমার সাথে তর্ক করছো? তোমার ইতিহাস আমার জানা আছে। মায়ের সাথে তেমন কিছু করার চিন্তা করবে না, ওর আশেপাশে ঘুরবে না তুমি। তো আপনি তো ধোয়া তুলসী পাতা না। আমার যতটুকু মনে আছে আপনার জন্য ও সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে। শাট আপ। নো, ইউ শাট আপ। দুইজনের আমার ঝগড়া দেখে মায়া বিরক্তি হয়ে বলে, দুইজনে শাট আপ। আমার মাথা ধরিয়ে দিয়েছ। সে লকে তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দরজা খুলে নিজের সাথে তন্নিকে নিয়ে ভিতরে ঢুকে নেয়। আশরাফকে উদ্দেশ্য করে বলে, তুই আসবি নাকি আমন্ত্রণপত্র দিতে হবে? তারা সঙ্গে সঙ্গে ভিতরে আসতে যায়। মায়া জোহান ও ওয়াহিদের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে তাদের মুখের ওপর শব্দ করে দরজা বন্ধ করে দেয়। জোহান থতমত খেয়ে বলে, কি যুগ আসলো, সাহায্য করার পরিবর্তে অপমান পেলাম। আহারে। তবে ওয়াহিদ
জোহানের কলার ধরে গম্ভীর মুখে বলে, আমি এই প্রথম ও শেষ ওয়ার্নিং দিচ্ছি, মায়ার থেকে দূরে থাকবে। জোহান তার হাত এক ঝটকায় সরিয়ে বলে, আপনি নিজের গার্লফ্রেন্ডের চিন্তা করুন, মায়ের চিন্তাও নিজেই করতে পারবে। এছাড়া ওর ওপর আমার কোনো ইন্টারেস্ট নেই, তাই নিজের ওয়ার্নিং নিজের কাছেই রাখলে আপনার জন্য ভালো হবে। তারপর সেখান থেকে চলে যায়। মানে তুমি বলছো অভ্র ভাইয়া সুরভিকে ভালোবাসে আর ছবিগুলোর ওপর আমার বিশ্বাস করতে হবে? সভ্য তার মাকে বলে ফোনের ছবি দেখতে দেখতে সে তার মাকে একটি ছবি দেখে বলে, মা তুমি নিজে দেখো ভাইয়া হাঁটু গেড়ে বসে আছে। অন্য কেউ হলে আমি নির্দ্বিধায় বিশ্বাস করে নিতাম, কিন্তু অভ্র ভাইয়া কারোর সামনে হাঁটু গেড়ে বসবে এটা আমার বিশ্বাস হয় না। সে তার ভালোবাসার মানুষ হোক বা না হোক, আর ভাইয়া ভালোবাসে কাউকে, এটা তো অসম্ভব। এভাবে বলছিস কেন? ভালোবাসা সবাইকে পাল্টে দেয়। এই দেখ ইনারা তোকে কিভাবে পাল্টে দিয়েছে। এখন তুই কত হাসি খুশি থাকিস, সবার সাথে কত সুন্দর করে কথা বলিস, কিন্তু মা আমি আর অভ্র ভাইয়া আলাদা, আর আমি 1-2 কাউকে দেখিনি, ভালোবাসিনি। ইনারকে আমি ভালো করে চেনার পর ওকে ভালোবেসেছি। এঙ্গেজমেন্টটা হোক, ওরাও চিনে যাবে। দেখ ওদের কত খুশি দেখাচ্ছে একসাথে। সভ্য তার মায়ের সাথে দোতলায় দাঁড়িয়েছিল তাদের রুমের সামনে। তার মা তাকে নিচতলায় অভ্র ও সুরভির দিকে ইশারা করে। সভ্য তাদের দিকে তাকায়, সে সুরভির হাত ধরেছিল, তার দিকে তাকে হাসছিল। সে কবে তার ভাইকে এভাবে হাসতে দেখেছিল তার মনে পড়ে না, সম্ভবত অস্ট্রেলিয়ায় অভ্রর গ্রাজুয়েশনের দিনে তাকে হাসতে দেখে সভ্য ঠোঁটের কোনো হাসি আঁকে। সে তাদের দিকে তাকিয়ে বলে, সুরভি কি রাজি? তুই ছবি দেখে বুঝতে পারছিস না ও রাজি? ওর পরিবার তো অনেক খুশি। তাহলে ঠিক আছে। মা খুশি হয়ে বলে, তুই আর ইনারা জলদি নিচে আয় তাহলে। ইনার শরীর ভালো না মা, ও ঘুমাচ্ছে, আমি ওর কাছে থাকবো। এছাড়া ও যদি থাকে আজ আর এঙ্গেজমেন্ট হবে না। ও সুরভির জন্য অনেক প্রোটেক্টিভ, যাচাই করা ছাড়া কাউকে ওর সাথে থাকতে দিবে না, তা হোক আমার বড় ভাই। আচ্ছা তাহলে ওর খেয়াল রাখিস তুই, আর কিছু প্রয়োজন হলে আমাকে ডাক দিবি। মা নিচে যে অভ্র সুরভিকে বলে, এঙ্গেজমেন্টের কিছুক্ষণের মধ্যেই হবে, সুরভি তুমি একটু তৈরি হয়ে নেবে। না আন্টি আমি ঠিক আছি। আন্টি না, এখন থেকে ইনারের মতো তুমিও আমাকে মা বলে ডেকো, ঠিক আছে? সুরভি জোর করে হাসে, মাথা নাড়ায়। মা খুশি হয়ে তার মাথায় হাত রেখে বলে, আমি ভাবতাম যে 2 বউ এলে এই ঘরকে সবসময় বেঁধে রাখবে নাকি, কিন্তু আজ নিশ্চিত হলাম। আমি জানি তুমিও ইনারা একে অপরকে অনেক ভালোবাসো, তাই কখনো কোনো সমস্যা হবে না। তোমরা কথা বলো, আমি একটু কাজ সেরে আসছি। মা যাবার পর সুরভি অভ্রর দিকে তাকিয়ে বলে, এতগুলো মানুষের অনুভূতি নিয়ে খেলা করতে আপনার লজ্জা লাগে না? না। সুরভি তার হাত মোচড়াতে থাকে। হাত ছাড়ুন, আপনার সতেও আমার বিরক্ত লাগছে। লক্ষ্মীমের মতো থাকো, কেউ দেখলে সমস্যা হবে। দেখো তোমার পরিবার কতটা খুশি। সুরভি শান্ত হয়, সে আর চোখে তাকায় অভ্রর দিকে, বলে, আপনি জানেন তো আপনি কতটা জঘন্য মানুষ? আপনি কিভাবে এমন ট্রিক করতে পারেন আমার সাথে? তুমি তো প্রথমে রাজি হয়ে শেষ মুহূর্তে নাটক করছিলে, আর এত সমস্যা হলে যাও সবাইকে যে সত্যিটা বলো। সবার সামনে আপনারও আমার পরিবারের সম্মান নষ্ট হবে বলে রাজি হয়েছি। আচ্ছা তাহলে যখন তোমার নাটক সাজিয়েছিলে তখন আমার পরিবারের সম্মানের কথা মাথায় ছিল না? তখন একটা মেয়ের সম্পূর্ণ জীবন বেশি গুরুত্বপূর্ণ ছিল। এখন নিজে ফেঁসে গেলাম। অভ্র বাঁকা হাসে। তো এখন সারা জীবন নিজের কর্মের ফল ভোগ করো। সারা জীবন মানে? আপনি বলেছিলেন বিয়ের আগেই সম্পর্কটা ভেঙে যাবে। তো আমি তো জানতাম না তুমি নাটক করছো। আচ্ছা যাও, তোমাকে একটা সুযোগ দিচ্ছি। তুমি এই কয় মাস আমি যা যা বলবো তা করবে, আর আমি তোমাকে এই সম্পর্কের খাঁচা থেকে মুক্ত করে দেব। সুরভি নিজের রাগকে সামলে সরাসরি তার দিকে তাকায়। কিছু বলার পূর্বে তাদের ডাক পড়ে। আংটি বদলের সময় হয়ে এসেছে, তারা সকলের সামনে যায়। 2 পরিবারের সামনে তাদের মাঝে তাদের আংটি পরানো সম্পূর্ণ হয়। সুরভির না চাইতো আংটি পরানো লাগে, তার মধ্যে এতটা সাহস ছিল না যে এতগুলো মানুষের সামনে সে কিছু বলবে। আংটি পরানো শেষে সবাই যখন তাদের সাথে ছবি তুলছিল, এর মাঝে অভ্র তার আংটি সুরভিকে দেখে বিজয়ের হাসি দেয়, যেন এই খেলাটি জিতে গেছে। আর সুরভি তাকে দেখে মুখ বানাতে থাকে। তার খুব বিরক্তি লাগছে, আবার চিন্তাও হচ্ছে ইনারা যদি জানে এঙ্গেজমেন্টের কথা তার কি অবস্থা করবে। পার্টি শেষে সবাই যাবার পর সুরভির পরিবারের সাথে কথা বলতে বসেন সবাই। এর আগে আলাদাভাবে কথা হয়নি তাদের। দাদাজান বলেন, ধন্যবাদ আপনাদের,
আপনারা তখন রাজি না হলে আমাদের সম্মান নষ্ট হতো। ফুপি তখন ভেংসি কেটে বলে, এমন পরিবারের সম্পর্ক হয়েছে, এটাই তো তাদের সাত কপালের ভাগ্য। তারা কি স্বপ্ন এত বড়? অভ্রর দিকে তাকে আবার চুপ হয়ে যায়। তার চোখ ঘুরানো দেখে সে ভয়ে কথাই বদলে মানে এত ভালো ছেলে, এত ভালো পরিবার কি সহজে পাওয়া যায়? ইনারা কত খুশি আছে এখানে, এটা তো দেখছেই তারা। সুরভির বাবা বলেন, একদম ঠিক বলেছে আপা, ইনারা সবসময় আপনাদের প্রশংসা করে। এর ওপর অভ্রর যে জনগণের এত সেবা করে তা তো সবাই জানে। আমারও রেস্টুরেন্টের কিছু সমস্যা হয়েছিল, যা ওনার লোকে এসে ঠিক করে দিয়েছে। ও আছে না, লোকেদের এত খেয়াল রাখলে আমার মেয়েকে কত সামলে রাখবে। সুরভি বিড়বিড় করে বলে, ভালো না ছাই, সব লোক দেখানো কাণ্ড। এই মানুষ নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। আর রইল দোকানের কথা, সে নিজেই সমস্যা তৈরি করে সমাধান করেছে কেবল নিজের ইগো স্যাটিসফাই করার জন্য। এমন সময় দোতলা থেকে শব্দ আসে, সকলে ধ্যান যায় সেদিকে। মুহূর্ত না গড়াতেই সভ্য বেরিয়ে এসে দরজা খুলে। সে সিঁড়ির কাছে এসে দাঁড়িয়ে সুরভির উদ্দেশ্যে বলে, তোমার ডাক পড়েছে। শুনেই সুরভির যান যেন শুকিয়ে যায়। সে এক ঢোক গিলে উঠে যায় সভ্যর কাছে, ভীতু স্বরে বলে, দুলা ভাই আপনি আসবেন না? আমার তো জানের ভয় আছে, আমি আলু ভর্তা করে ফেলবে। আমি বকুনির কোর্স কমপ্লিট করে এলাম, এবার তোমার পালা, অল দ্য বেস্ট বলেই সভ্য পাশ দিয়ে কেটে পড়ে। সুরভি ভয়ে ভয়ে উপরে যায়। দরজা খুলে দেখে বিছানার বালিশ মেঝেতে পড়ে আছে। নিশ্চিত এগুলো দিয়ে তার বেচারা দুলাভাইয়ের ওপর আঘাত হয়েছে। সে রুমে ঢুকে বলে, দোস্ত তুই রাগ করার আগে আমার কথাটা শোন। তার কথা শুনে ইনারা তার দিকে তাকায়। তোর কথা শুনবো না, দাঁড়া তুই কেবল। সে উঠে সুরভিকে মারার জন্য। সুরভি তো একদৌড় সে রুমের মধ্যে ইনারার থেকে বাঁচার জন্য পালাতে থাকে। ইনারও তার পিছনে। হঠাৎ তার শরীর খারাপ লাগায় সে বিছানায় বসে পড়ে। সুরভি হঠাৎ তাকে মাথা ধরে বসতে দেখে চিন্তিত হয়ে তার কাছে আসে। তাকে ধরে বলে, কি হলো তোর, ঠিক আছিস তুই? ইনারা তার হাত নিজের থেকে সরিয়ে বলে, আমার কাছে আসবি না তুই? তুই কিভাবে আমাকে না বলে এঙ্গেজমেন্ট করতে পারিস? সুরভি তার পাশে বসে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমার হাতে কিছু করার ছিল না দোস্ত। তুই আমাকে ডাকলে আমি সব দেখতাম, তখন আমার মাথায় কিছু আসছিল না, এছাড়া তোর শরীর খারাপ ছিল। কচু, আর এক কথা বল, ওই সব ছবিতে তুই অভ্র ভাইয়ের এত কাছে কেন ছিলি? আর এঙ্গেজমেন্টের জন্য হ্যাঁ বললি কিভাবে? তুই কি তাকে ভালোবাসিস? সুরভি কি বলবে বুঝতে পারে না। সত্যি কথা বললে বিরাট বড় ঝামেলায় সে ফাঁসবে, এতটুকু তো ভালো করেই জানে। আর মিথ্যা বললে সে ধরা পড়বে, কেননা অচেনা এক মানুষের প্রেমে পড়া কিভাবে সম্ভব। তাই সে বলে, অবশ্যই ভালোবাসি না, কিন্তু ওনার পরিবার এত ভালো, তুই আসিস এখানে, আর উনিও ভালোই। ভালো? কিসের ভালো? তুই জানিস উনি কত সহজে আমার সৎ বাবার বাসায় ড্রাগের ব্যাগ রেখেছিল, যদিও আমার সাহায্যের জন্য, কিন্তু তবু চিন্তা কর কতটা সহজে। আর পলিটিক্স কত খারাপ জিনিস তুই কি জানিস না? আবার ভাবতে গেলে সব পেশাতেই ভালো খারাপ আছে। এই ফিল্ম ইন্ডাস্ট্রিও কত খারাপ, কিন্তু এখানেও তো ভালো মানুষ আছেন। উফ, আমি নিজেই কনফিউজড। ইনারা উঠে দাঁড়ায়, চিন্তিত হয়ে কক্ষে পায়চারি করে। আবার বলে, কিন্তু আমি তোর ভবিষ্যৎ নিয়ে ঝুঁকি নিতে পারবো না। এই এঙ্গেজমেন্ট ততদিন আমি মানব না যতদিন আমি শিওর না হচ্ছি যে অভ্র ভাইয়া তোর যোগ্য। কারণ দ্বিতীয়বার তোর মন ভাঙাটা আমি সহ্য করতে পারবো না। দেখ, যতই হোক সে তো আমার ভাসুর, ভাসুরের নাক ফাটালে তো খারাপ দেখা যায়। এটা আমি কিভাবে করতে পারি? আবার ভাবতে গেলে আমি পারবো, তোর মন ভাঙলে তাকেই ভাঙতে পারবো। সুরভি উঠে তার পিছনে এসে দাঁড়ায়। কি করবি তুই? পরীক্ষা নেব, 3টি পরীক্ষা পাশ করলে আমি নিশ্চিত হব তোর ও অভ্র ভাইয়ের সম্পর্ক আছে, মেনে নেব।